শুভ সকাল। নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এবং সবাই যার যার বাসায় বসে আমাদের চলমান কুইজগুলো খুব সুন্দরভাবে দিচ্ছেন এবং বেশ কিছু কুইজ ইতিমধ্যে আপনারা শেষ করেছেন। আরো কিছু পরীক্ষা হয়তো সামনে আপনাদের জন্য আছে। তো সেই পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি আমরা কিছু অনলাইন ক্লাস করছি। তো আশা করি সবাই সেই অনলাইন ক্লাসগুলোও ফলো করতেছেন, সাথে সাথে কুইজ পরীক্ষাগুলোও দিচ্ছেন এবং আমরা আশা করতেছি যে হয়তো এই মাসটা পরে আমরা হয়তো অল্প সাময়িক সময়ের জন্য বা স্বল্প পরিসরে আপনাদের সাথে ক্লাসরুমে ক্লাসে হওয়ার একটা সম্ভাবনা কিছুটা আছে। এবং শীত প্রায় শেষ পর্যায়ে, হয়তো শীতের পরেই আমরা সেই ধরনের একটা প্রজ্ঞাপন বা নোটিশ পাইতে পারি সরকারিভাবে। তো তখন হয়তো আমরা সামনাসামনি দেখব। তো যতদিন সেটা না হয় আমরা একটু ধৈর্য সহকারে অনলাইন ক্লাসগুলা করব। জানি এটা করতে অনেকেরই কিছুটা অধৈর্য হয়ে যান বা ভালো লাগে না, বাট তারপরেও কোনো উপায় নাই। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছে। তো এই পরীক্ষা আমাদেরকে এভাবেই আগাতে হবে। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, এখন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা গত ২ টা ক্লাস কিন্তু আমাদের ৮ম অধ্যায় মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এই চ্যাপ্টারের মুদ্রার অংশ, ব্যাংক কেন প্রয়োজন, ব্যাংকের প্রয়োজনীয়তা, ব্যাংক থাকলে কি উপকার হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আলোচনা করা শুরু করছিলাম। তো আজকে আমরা আমাদের বই থেকে আরেকটু কিছু আলোচনা করব। হয়তো এই চ্যাপ্টারটাই আজকে শেষ হয়ে যাবে এবং সেকেন্ড কুইজের জন্য কিন্তু আমরা এই চ্যাপ্টারটা পড়তেছি। তো এই চ্যাপ্টারটার আজকের আলোচনা শেষ হয়ে যাবে। হয়তো আগামী ক্লাসটা আমি জুমে নিব। হয়তো এটা এই উইকের বৃহস্পতিবার হতে পারে। তো আমি আগে জানিয়ে দিব। তো প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর মধ্যে আমরা যদি একটু আজকের লেকচারটা দেখি, তো আমরা যে এই ছবিটা দেখতেছি, তো মূলত এটা একটা ব্যাংক, কার্টুনের ছবি। তো এখানে কিন্তু এই যে ব্যাংকার যারা ব্যাংকে কাজ করে তারা বসে আছেন, কাস্টমারদের সার্ভিস দিতেছে। তো দুইটাতেই কিন্তু একই ধরনের সার্ভিস হচ্ছে, কাজ হচ্ছে। তো মূলত এটাই ব্যাংকিং। তার মানে এই যে কার্যক্রমগুলা হচ্ছে এই পুরাটাই ব্যাংকিং। অর্থাৎ ব্যাংক আমাদেরকে যে সার্ভিসগুলা দেয় সেটা হচ্ছে ব্যাংকিং সার্ভিস। তো অক্সফোর্ড ডিকশনারির মতে, আমরা অক্সফোর্ড ডিকশনারি সবাই নাম শুনছি, তো তারা বলছে ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। অর্থাৎ ব্যাংকে আমরা কি করি? আমরা অর্থ জমাই, আবার সেই অর্থ তুলি, আবার ব্যাংক আমাদেরকে লোন দেয়, ঋণ দেয়। আমার ব্যবসা করার জন্য টাকা লাগলে ব্যাংক আমাকে সেই ঋণ দেয় এবং এই সবগুলা কাজ করার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো ব্যাংক। আমার ব্যাংকে আমি যদি টাকা জমাই, সেটা কিন্তু আমি চোখ বন্ধ করে নিশ্চিন্তে রাখতে পারি যে আমার টাকা কেউ নিয়ে চলে যাবে, এরকম না। এখন যদি আমি আমার কোনো বন্ধুর কাছে রাখি, তখন কিন্তু কিছুটা হলেও আমার চিন্তা থাকে যে আমার বন্ধু যদি আমার টাকাটা না দেয়। ঠিক আছে? তো ব্যাংক সেটা করে না। তো ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা। অর্থাৎ ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলীকে আমরা ব্যাংকিং হিসাবে বলবো। যেমন এখানে যেমন ব্যাংকে এই লোকটা কোনো ইনফরমেশন নিতেছে, হয়তো কেউ টাকা উঠাইতেছে বা টাকা জমা দিতেছে, এই সবগুলা সার্ভিস কিন্তু ব্যাংকের। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে আইনসঙ্গত কার্যাবলী। অর্থাৎ যেটা আইনের সাথে যাবে। এরকম হইতে পারবে না যে আপনার অ্যাকাউন্টে ১০,০০০ টাকা আছে, আপনি ১৫,০০০ টাকা উঠাইলেন। এটা আইনসঙ্গত হইল না। আপনার অ্যাকাউন্টের সিগনেচার, আপনার সিগনেচারের জায়গায় আপনি সিগনেচার করবেন, সেখানে আপনার বন্ধু সিগনেচার করে দিল, সেটা জালিয়াতি হয়ে গেল। কিন্তু তো ওই ধরনের কার্যাবলীগুলো ব্যাংকিং এ আসবে না। তাই ব্যাংকিং এ আসবে কোনগুলো? যেগুলি আইনসঙ্গত, অর্থাৎ রুলস অনুযায়ী বা দেশীয় আইন অথবা আন্তর্জাতিক ব্যাংকিং আইন অনুযায়ী যেগুলো কাজ আছে, সেই সবগুলা কাজকে আমরা একসাথে ব্যাংকিং কার্যক্রম বলবো বা ব্যাংকের কার্যক্রম বলি। তো ব্যাংকের বেশ কিছু কার্যাবলী নিয়ে আমরা এখানে একটু কথা বলবো। যেমন প্রথমটা হচ্ছে জনগণের থেকে অর্থ সংগ্রহ। তো আমরা কিন্তু সবাই কম বেশি ফ্যামিলি, আমরা যারা থাকি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিন্তু সবাই কিছু 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 অল্প অল্প টাকা কিন্তু আমরা ব্যাংকে জমাই। ঠিক আছে? তো ব্যাংক কিন্তু এই টাকাগুলো আমাদের থেকে গ্রহণ করে। ব্যাংক আমাদেরকে
বিভিন্ন সময় বলে যে আপনারা সঞ্চয় করেন, আমাদেরকে অফার দেয়, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আকৃষ্ট করে, এবং আমরা ওই যে কিছুটা লাভ পাবো বা সুদ পাবো সেই আশায় ব্যাংকে টাকা রাখি। যেমন যাদের আয় ব্যয় থেকে বেশি তারা দেশের সঞ্চয়কারী, অর্থাৎ আমার যদি 100 টাকা ইনকাম হয়, আমার যদি 80 টাকা খরচ হয়, তাহলে কিন্তু 20 টাকা আমার সঞ্চয় বা 20 টাকা আমার থেকে যায়, সেটাই কিন্তু আমি ব্যাংকে সঞ্চয় করি। এবং ব্যাংক তাদের কাছ থেকে এই যে এরকম লোকগুলোর কাছ থেকেই বিভিন্ন মেয়াদে সেই আমানত সংগ্রহ, কিছু 1 মাসের জন্য হয়, কিছু 6 মাসের, কিছু 1 বছর, কিছু 5 বছর, কিছু 10 বছর। এটা যার যার উপর নির্ভর করে ব্যাংক বিভিন্ন ধরনের সময় বেসিস আমানত সংগ্রহ করে। আমাদের অতিরিক্ত যে অ্যামাউন্টটা আমরা খরচ করার কথা, সেটাই কিন্তু আমরা ব্যাংকে জমা করি, এবং এই টাকাটা জমা করানোর জন্যই ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করে। এই কার্যক্রমগুলো চালানোর জন্যই ব্যাংক তাদের অ্যাকাউন্ট ব্রাঞ্চ খুলছে, আমরা সেখানে যাই। দেন ঋণদান। কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় তহবিলের তুলনায় মালিকগণ বা উদ্যোক্তাদের সরবরাহকৃত তহবিলের পরিমাণ কম হলে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। সাপোজ আমার ব্যবসা করব, আমি একটা রেস্টুরেন্ট খুলতে চাই, তো সেই রেস্টুরেন্ট খুলতে 10,000 টাকা দরকার সাপোজ, তো আমার কাছে 6,000 টাকা আছে, তাহলে আমার 4,000 টাকা কম আছে। তখন আমি কি করব, আমরা ব্যাংকে চলে যাব, ব্যাংকে গিয়ে আমি ব্যাংকে বলবো ভাই আমাকে 4,000 টাকা দাও। তখন বিভিন্ন বিনিয়োগ ব্যাংক আমার পরীক্ষা নিরীক্ষা করে আমাকে সেই 4,000 টাকা দিবে। তো এটা কিন্তু তাহলে কি হলো, আমার এই সাময়িক সময়ের জন্য যে 4,000 টাকা ঘাটতি ছিল, ব্যাংক সেই ঘাটতিটা পূরণ করলো। যে বললো ঠিক আছে আপনি এই 4,000 টাকা এখন নিয়ে যান, আমাকে 1 বছর পর ফেরত দিন, সাথে কিছু সুদ সহ। হয়তো বা বললো 4200 টাকা ফেরত দিন, 200 টাকা এক্সট্রা দিন 3 মাস পর। তো এই যে 3 মাস আগেই আমি ব্যাংকের থেকে এই টাকাটা নিয়ে আমি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারলাম। দ্যাট ইজ ঋণদান। বাট্টাকরণ ও বিনিময় বিলের স্বীকৃতি। আচ্ছা, এখানে প্রাপ্য বিল, আমরা এই একটা নতুন শব্দ, প্রাপ্য বিল, বাট্টাকরণ এবং দেয় বিলের স্বীকৃতি প্রদান। ব্যাংক আরেকটি কাজ হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিল হলো, তো আমরা যখন কেনা বেচা করি কোনো কিছু, কোনো বিজনেস যদি কোনো কিছু কেনা বেচা করে, তখন নগদ টাকা না দিয়ে বললো যে ভাই 3 মাস পরে টাকা দিব, তো এই মর্মে একটা কাগজে লিখে দেয় যে ঠিক আছে 3 মাস পরে তুমি এই টাকাটা নিয়ে নিবা আমার অ্যাকাউন্ট থেকে। তো আমার অ্যাকাউন্টের নাম আমি বলে দিব, ওইখানে লেখা থাকবে যে সাপোজ আমি ডাচ বাংলা ব্যাংক, আমার অ্যাকাউন্টের নাম্বার এটা, তো তুমি এই কাগজটা ওই ডাচ বাংলা ব্যাংকে জমা দিলে সে তোমাকে টাকা দিয়ে দিবে। তো দ্যাট ইজ বিনিময় বিল। তো এখন আমি এই বিনিময় বিলটা নিয়ে আসলাম, কবে টাকা পাবো, 3 মাস। তো ব্যাংক তাহলে 3 মাস পরে কি আমাকে টাকাটা দিবে, আমি ব্যাংকের কাছে গেলে কিন্তু সেটা আমি প্রাপ্য বিলের স্বীকৃতি, ব্যাংক তখন সেটাকে বা বিনিময় বিলের স্বীকৃতি, এটাকে একটা স্বীকৃতি দিবে, হ্যাঁ তুমি 3 মাস পরে টাকা নিতে আসো। অনেক সময় আমরা এই 3 মাসের আগেই এটাকে ভাঙায় ফেলতে পারি, যে 10,000 টাকা পাওয়ার কথা 3 মাস পর, আমার একটা বিপদে পড়লাম, আমি 1 মাস পরে যাই বললাম ভাই আমাকে 10,000 টাকা দিয়ে দেন, ব্যাংকে গিয়ে বললাম। তো তখন ব্যাংক কি করবে, ঠিক আছে আপনি তো 3 মাস পর আসার কথা, আপনি 1 মাস পরে আসছেন, তো আপনার 10,000 টাকা এখন দিব না, আপনি একটু ডিসকাউন্টে কম টাকা পাবেন, 9,000, 9,500 টাকা দিব। তো বাট্টা করে দিল, কিন্তু মানে ডিসকাউন্ট করে আমাকে অল্প কিছু টাকা কেটে রেখে দিল। তো এটা হচ্ছে বাট্টাকরণ ও বিনিময় বিলে স্বীকৃতি। অনেক সময় বিনিময় বিলগুলোতে ওরা অথরাইজেশন দিয়ে দেয় যে হ্যাঁ আমি টাকাটা দিয়ে দিব। দেন বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও প্রত্যয়ন। অর্থাৎ বৈদেশিক বাণিজ্য, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে কিছু বাইরে পাঠাবো, বাংলাদেশ কিছু বাইরে থেকে কিনে আনবে। তো এই ধরনের বাণিজ্যগুলা বা বিজনেসের ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রম লাগে। যেমন আমদানিকারক ও রপ্তানিকারকদের দেশি মুদ্রা থেকে বিদেশি মুদ্রা বা বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন হলে যা ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। আমরা ডলার ভাঙাই, ডলার থেকে টাকা করি, টাকা থেকে ডলার করি, তো এইগুলা কার্যক্রম ব্যাংকের মাধ্যমে হয়। আবার হচ্ছে প্রত্যয়নপত্র, অনেকে এই নামটা শুনে থাকবা, এলসি, লেটার অফ ক্রেডিট, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। প্রত্যয়নপত্র বা এলসি, লেটার অফ ক্রেডিট, এলসি কি? তো এটা হলো মূলত ব্যাংক বৈদেশিক বাণিজ্য রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে দিবে। যেমন ধরো তুমি বাংলাদেশ থেকে 100 পিস শার্ট লন্ডনে পাঠাও, ঠিক আছে? তো লন্ডনের ওই লোক তোমাকে টাকা পাঠানোর কথা, এখন ওই লোক টাকা পাঠাবে কখন, তোমার ওই টাকাটা পৌঁছানোর পর, ঠিক আছে? তখন ওই ব্যাংকের কাজ হবে, তো লন্ডনের ওই ভদ্রলোক একটা ব্যাংকের সাথে যোগাযোগ করবে, তো রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। তখন ওই রপ্তানিকারক লন্ডনই কোনো একটা ব্যাংকের কাছে বলবে যে ভাই বাংলাদেশ থেকে আমি
100 পিস শার্ট আনছি, তারা 10,000 টাকা পাবে, আপনি এটা দিয়ে দেন। প্রোডাক্টটা আসার আগ পর্যন্ত আগেই আপনি ওটা দিয়ে দেন। তার মানে কি, তুমি এই টাকাটা পাওয়ার কথা কবে? পরে পাওয়ার কথা, অথবা প্রোডাক্টটা দেওয়ার পরে পাওয়ার কথা, কিন্তু তার আগে তোমাকে এলসির মাধ্যমে সেটা দিয়ে দিতেছে। এবং একই সাথে তুমি এলসিটা পাওয়ার সাথে সাথে তুমি কিন্তু নিশ্চিত হইলা যে আমি টাকাটা পাবোই। আমদানিকারকের পক্ষে এই বিলটা প্রত্যয়ন করাই ব্যাংকের আরেকটা। তো আমদানিকারকের পক্ষে কিন্তু সেটা যে লোকটা আমদানি করতেছে, অর্থাৎ লন্ডনের লোকটার সংক্রান্ত বিলে প্রত্যয়ন করাও ব্যাংকের কাছে। অর্থাৎ ওই লন্ডনে ওই লোকটা গিয়ে বলতেছে যে ভাই আমার টাকাটা দিয়ে দেন, বা ওই লোক আমাকে, বাংলাদেশে ওই লোক এখনো বিশ্বাস করতে পারতেছে না, তো আপনি একটা গ্যারান্টি দেন যে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন। তো দ্যাট ইজ এলসি। দেন অর্থ স্থানান্তর, আমরা ব্যাংকের মাধ্যমে ঢাকা থেকে চিটাং টাকা পাঠাইতে পারি। ইভেন এখন ঢাকা থেকে, বাংলাদেশ থেকে আমরা সিঙ্গাপুরে টাকা পাঠাইতে পারি। ঠিক আছে, অর্থ স্থানান্তর সহজ হয়ে গেছে। তো ব্যাংক আছে বলেই কিন্তু এটা সহজ হয়েছে। ব্যাংকে আমি আজকে যাই ঢাকা ব্যাংকের আমি ধরো চিটাং শাখায় টাকা জমা দিলাম, সেই টাকাটা খুলনার কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল দ্রুত। দেন আমি সিঙ্গাপুরে টাকা পাঠাবো আমার কোনো ভাইয়ের কাছে, তো আমি ঢাকায় কোনো ব্যাংকে বললাম ভাই সিঙ্গাপুরে টাকাটা পাঠান, সে সিঙ্গাপুরে তার কোনো প্রতিনিধি ব্যাংকে বলে দিল, টাকাটা দিয়ে দিল, সাথে সাথে হয়ে যায়, খরচও কমে গেল। দেন মূল্যবান দলিল বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণ করা। ব্যাংক, আমরা কিন্তু ব্যাংকে একটা সার্ভিস দেখি, লকার সার্ভিস, বিভিন্ন ব্রাঞ্চের বোর্ডে দেখবেন লেখা থাকে যে লকার সার্ভিস অ্যাভেলেবল। অর্থাৎ ওই লকারের কাজ কি, তো আমাদের একটা বক্স দেওয়া হয়, মানে একটা সিন্দুকের মতন আর কি। ঠিক আছে, ওই সিন্দুকটা যেমন লোহার আলমারির অনেকটা ডয়ার থাকে, একটা ডয়ার আমি ভাড়া নিতে পারি। তো সেখানে আমি কি করব, আমার মূল্যবান ঝুঁকিপূর্ণ জিনিসগুলো যেগুলো চুরি ডাকাতি হতে পারে, আমি ঘরের সিন্দুকে না রেখে আমি ওই ব্যাংকের কাছে, ব্যাংকের সিন্দুকে নিয়ে রাখবো। এবং দলিলপত্র নিজের কাছে রাখলে সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। তো এই ভয়গুলো দূর করার জন্য আমরা কি করি, নিরাপত্তার জন্য আমরা ব্যাংকে জমা রাখি। এটাও ব্যাংক কিন্তু আমার এই সেটা নিরাপত্তা দিচ্ছে। সম্পদ ব্যবস্থাপনা, অর্থ বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন সময় ব্যাংক আমাদের বিভিন্ন প্রকারের ব্যবসায়িক উপদেশ দেয় এবং তাদের সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করাও ব্যাংকের কাজ। যেমন আমাদের স্কুলের টাকাগুলো কিন্তু অনেক সময় আমরা ব্যাংকের মাধ্যমে, এবার তোমরা অনলাইনে ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা দিছো অনলাইনে, তো এই যে টাকাগুলা ব্যাংক নিতেছে, যেমন আমরা গ্যাস বিল, বিদ্যুৎ বিল দিতেছি, তো ব্যাংক ওই গ্যাস কোম্পানি বা তিতাসের হয়ে সেই টাকাটা কালেক্ট করে। বিভিন্ন আমাদের যে স্যালারি হয়, টিচারদের যে বেতন দেয়, আমরা সেটা আমাদের ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, তো ব্যাংক সেটা আমাদেরকে আদায় করে দেয়। তো এই জিনিসগুলো কিন্তু ব্যাংক দিতেছে। এছাড়াও বিভিন্ন ধরনের পরামর্শ, আমি যদি, কারণ ব্যাংকের কাছে সব ধরনের বিজনেসের ইয়ে আছে যে কোন ব্যবসাটা ভালো কোন ব্যবসাটা খারাপ, তো আমি যদি ওই ব্যাংকের কাস্টমার হই, আমাকে কিন্তু ব্যাংক সেই বুদ্ধিটা দিবে, বা আমি কিভাবে কোথায় কতটুকু ইনভেস্ট করলে ভালো, সেই ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনাটা ব্যাংক আমাকে হেল্প করবে। এবার চলে আসলো ব্যাংকার। তো এখানে সুন্দর একটা ছবি দেখতেছি যে লোক অনেকগুলা ডলার নিয়ে বসে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই ডলার তার না। ঠিক আছে, সে হলো এই ব্যাংকের একজন কর্মকর্তা। তো এই যে লোকটা, সেই হলো আসলে ব্যাংকার, অর্থাৎ ব্যাংকে যে কাজ করে তাকে আমরা ব্যাংকার বলি। সে অন্যের টাকা নিয়ে কাজ করতেছে, কিন্তু নিজের কিন্তু এত টাকা না। ঠিক আছে, যেমন এখানে কার্টুনে দেখতেছি সে অনেকগুলা কাজ একসাথে করে, একজন ব্যাংকার। তো ব্যাংকিং ব্যবসা পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকেই ব্যাংকার বলা হতো। যারা ব্যাংকে কাজ করে তাদেরকে আমি সহজ কথায় ব্যাংকার বলি। ব্যাংক ও ব্যাংকার শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংক ও ব্যাংকিং কার্যক্রম ব্যাংকের নিজের পক্ষে পরিচালনা করা সম্ভবপর না হওয়ায় ব্যাংকিং বিষয় শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারাই ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয়। তো এই যে আমরা যারা ব্যাংক খোলে তারা যে সব পুরাটা দেখতে পারবে, সবগুলা কাজ তারা জানবে, সেই রকম কিন্তু না। সেই জন্য তারা কি করে, বাইরে থেকে বিভিন্ন লোকগুলাকে নেয়। যেমন আমরা যারা কমার্সে পড়তেছি তারাই কিন্তু ভবিষ্যতে যায় এই ব্যাংকগুলাতে কাজ করি, যারা ব্যাংকে চাকরি করবো অনেকেরই আশা থাকে, তো আমরা তখন ব্যাংকার হয়ে যাই। ঠিক আছে, টেন আসলো ব্যাংকের ব্যবসার ইতিহাস। তো আমরা যেটা প্রথম দিন আলোচনা করছিলাম এই চ্যাপ্টারের, যে প্রথম থেকে বিনিময়ের প্রথা চালু হইলো, দ্রব্যের বিনিময়ে দ্রব্য ছিল, যেটাকে আমরা বলছিলাম বার্টার সিস্টেম, স্বল্প পরিসরে ছিল। মুদ্রা আবিষ্কারের পর ব্যবসা বাণিজ্য ও মুদ্রার নিরাপত্তা নিশ্চিতের জন্যই কিন্তু মূলত এই ব্যাংকের সৃষ্টি। তো 5,000 বছর আগে আমরা প্রথম ইতিহাসে ব্যাংক স্থান নেয়। পরবর্তীতে ব্যাবিলিয়ন সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতায়
ব্যাংকিং ব্যবসা উত্তরণে উন্নতি সাধন খ্রিস্টপূর্ব 400 সাল পর্যন্ত অবদান রাখে। ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক হলো দ্য হিন্দুস্তান ব্যাংক, যেটা প্রতিষ্ঠিত হয় 1700 সালে। এরপর 1935 সালে ভারতের সকল ব্যাংকের প্রধান হিসাবে হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত। এটা ইন্ডিয়ার হচ্ছে যেটা সেন্ট্রাল ব্যাংক, আমাদের দেশে যেমন বাংলাদেশ ব্যাংক, তো ওদের ওখানে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারত বিভক্তির পর 1948 সালে পাকিস্তানি আমলে 1948 সালে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে, যা পূর্ব ও পশ্চিম পাকিস্তান ব্যাংকিং ব্যবসা প্রসার ও বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়। তারপর স্বাধীনতা যুদ্ধের পর আমাদের দেশের উৎপত্তিটা এখানে দেখানো হচ্ছে। 1972 সালে 26শে মার্চ কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রপতির অধ্যাদেশে প্রতিষ্ঠিত হয়। তো রাষ্ট্রপতি তখন গ্র্যান্ট করে, মানে তখন আমাদের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু, তো তার অধীনে এটা গ্র্যান্টেড হয় যে একটা ব্যাংক হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক এখন। এবং এর কার্যক্রমটা মূলত শুরু হয় 1971-এর 16ই ডিসেম্বরে হতেই কার্যকর হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে 12টি ব্যাংকের প্রায় 1090টি শাখা কর্মরত ছিল, কিন্তু ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন ও ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মালিক ছাড়া অন্য সকল মালিকগণ অবাঙালি হয়। তাদের প্রধান কার্যালয় পশ্চিম পাকিস্তানে হয়। বাংলাদেশে ব্যাংকিং ব্যবসা যুদ্ধের পর প্রচন্ড একটা সংকটে পড়ে। তো বাংলাদেশে মূলত কিন্তু আমরা এই 1972 সালে 26শে মার্চ মূলত কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমটা শুরু হয়, যদিও এটা কার্যকর হওয়ার কথা ছিল 16ই ডিসেম্বর হতে কার্যকর হয়, কিন্তু রাষ্ট্রপতির সিগনেচারটা হয়ে হলো 26শে মার্চ। তো মূলত তখন থেকে আমরা এটা শুরু হয়ে যায় কার্যক্রম। তো কিন্তু তার পরবর্তীতে খুব একটা আগায় নেই, কারণ 12টা ব্যাংক ছিল এবং বেশিরভাগ পশ্চিম পাকিস্তানি লোকজন চালাইতো, তারা খুব একটা চালাইতে দেয় নাই, মানে তারা একটা যাতে ইকোনমি আমাদের ভালো না হয় এরকম একটা তাদের কারণে তারা এটাকে ব্যবসাটাকে খুব একটা বড় করতে দেয় না ব্যাংকিং সেক্টরটা। তো আস্তে আস্তে এখন বর্তমানে আমরা কিন্তু বেশ অনেক কিছু ব্যাংক দেখতে পাই। তো এইভাবে ব্যাংকিং ইতিহাস শুরু হয়েছে। তো কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক, যেটা আমরা বললাম যে 1972 26শে মার্চ সেটার বঙ্গবন্ধু মানে রাষ্ট্রপতির আদেশেই সেটা আসলে অধ্যাদেশ হয়। তারা মূলত মুদ্রার প্রচলন, যে আমরা যে টাকা দেখি তার উপরে দেখবা সবসময় বাংলাদেশ ব্যাংক কথাটা থাকে বেশিরভাগ টাকা। ঋণ নিয়ন্ত্রণ ব্যাংকিং ব্যবসার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে। যেমন আমরা যারা স্কুল কলেজ চালাই তাদেরকে বোর্ড, ঢাকা বোর্ড হচ্ছে আমাদের অভিভাবক, বোর্ড আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের অভিভাবক। তো ব্যাংকিং ব্যবসার অভিভাবক হলো কেন্দ্রীয় ব্যাংক বা আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশে মোট 6টি রাষ্ট্রায়ত্ত মানে সরকারি ব্যাংক আছে: সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক ও উত্তরা ব্যাংক। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা, এটা একটা নৈর্ব্যক্তিক হইতে পারে। এরপরে এদের মধ্যে শুধু সোনালী অগ্রণী ছাড়া সবগুলাই বিরাষ্ট্রীকরণ করা হয়, অর্থাৎ কিছুটা প্রাইভেটাইজেশন করা হয়। 70-এর দশকে অনুধাবন করা যে রাষ্ট্রীয় ব্যাংকগুলি কাঙ্ক্ষিত ভাবে চলতে পারতেছে না, কারণ সরকারি অনেক কিছু ঝামেলার কারণে, অনেক আমলাতান্ত্রিক জটিলতা হাবিজাবি এইসব কারণে হয়। দেন 80-এর দশকেই এই বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া অর্থাৎ কিছুটা প্রাইভেটাইজেশন করা হয়। 90-এর দশকে মোটামুটি বাংলাদেশে বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংকগুলোর অনুমতি দেওয়া হয় এবং বর্তমানে বাংলাদেশে, এটা আসলে কারেক্ট ইনফরমেশন না, যদিও আমাদের বইটা এটাই বলতেছে, আমরা এটাই ইউজ করব, 4টি সরকারি, 4টি বিশেষায়িত ও 30টিরও বেশি বেসরকারি ব্যাংক আছে। তো এটা আরো অনেক বেশি আছে, যেহেতু আমাদের বইতে ইনফরমেশনটা হয়তো তোমাদের বই, নতুন বই যেটা, সেখানে চেঞ্জ নাই, খুব সম্ভবত এই ইনফরমেশনটা ওইখান থেকে ওইখানে নাই। যদি যেটা আছে তোমরা সেটাই লিখবা বইতে। এখন এই বইটা যেটা, এটা গত বছরের আসলে পিডিএফটা, গত বছরের পিডিএফ, তো এটার থেকে অনেক বেশি আছে। যদি তোমাদের বইতে যেটা আছে সেটাই ব্যবহার করবা, এটা আসলে অ্যাকুরেট বলা যায় না, অনেকগুলাই হয়েছে তো, যেহেতু বই এডিট হয় নাই, তো তোমরা যে বইটা ফলো করতেছো বোর্ডের, ঠিক ওই বইটা, অর্থাৎ এই বছরে যদি এডিট করা হয়, তো আমি যেটা দেখলাম আমার বইতে, আমার কাছে যে এডিটেড বইটা আছে নতুন, সেখানে এটা এই অংশটা রাখা হয় নাই, অর্থাৎ কয়টা ব্যাংক আছে সেটা নাই। তো তারপর আমরা এটা প্রশ্নে থাকার, যদি না থাকে বইতে তাহলে থাকার চান্সেস কম প্রশ্নে, বোর্ড পরীক্ষা বা স্কুল পরীক্ষায়। তো যদি তোমাদের বইতে তোমরা পাও, তো যেটা বইতে পাবা সেটাই ব্যবহার করবা। তো 4টি সরকারি ব্যাংক এখানে যেভাবে আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো যদি তোমাদের প্রশ্নে আসে। আদারওয়াইজ যদি তোমাদের বইতে না থাকে তাহলে এই ধরনের কোশ্চেন থাকবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ করার আগে
ঋণ দান ও বৈদেশিক বাণিজ্যে ব্যাংকের ভূমিকা। তো ব্যাংকিং কার্যক্রমে আমরা যে ঋণ দান এবং বৈদেশিক বাণিজ্য গুরুত্বপূর্ণ কেন ব্যাংক, সেটা নিয়ে তোমরা কথা বলবো যে ব্যাংকের কার্যক্রম কেন দরকার হচ্ছে, ঋণ দানের ক্ষেত্রে, বৈদেশিক বাণিজ্য আমাদের বিজনেসের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ। তোমরা নিজেরা উদাহরণ ইউজ করেও সেটা লিখতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এবং আবারও মনে করাই দিতেছি, শীত শেষ হয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি কেউ ভঙ্গ করব না, সবাই স্বাস্থ্যবিধি মেনে কাজ করব। স্কুলে CWSW খাতা জমা দিতে আসবো, স্বাস্থ্যবিধি মেনে সেগুলো করব। আর একটা জিনিস, দাদার তোমাদের প্রত্যেকটা নোটিশেই বলতেছে ফিজিক্যাল এক্সারসাইজ, মন ভালো রাখবে, ফিজিক্যাল এক্সারসাইজ করবে, আর ঘুম থেকে সকাল সকাল উঠবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে ও মর্নিং ওয়াক করার চেষ্টা করবে সবাই। রাস্তায় না পারো, কারো বাসার উঠান থাকতে পারে, ছাদ থাকতে পারে, প্রাকৃতিক বাতাস সেটা নিবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।